ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মাহেশের ঐশ্বরিক আশীর্বাদে শ্রী রামকৃষ্ণ আশ্রম বেলুর মঠের দ্বিতীয় সভাপতি সদ্য স্বামী শিবানন্দজি মহারাজের শিষ্য স্বামী প্রেমঘনানন্দের সভাপতিত্বে 1950 সালে যাত্রা শুরু করে। মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম শিশুদের জন্য একটি বাংলা মাসিক কিশোর বাংলাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল। আশ্রমটি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে সামাজিক সেবা, মূল্যবোধ শিক্ষা, দাতব্য কাজ, আনুষ্ঠানিক শিক্ষা প্রদানের জন্য পরিচালিত হয়। মাহেশ হলো একটি পবিত্র স্থান এবং তীর্থযাত্রীদের জন্য পবিত্র গন্তব্য। স্থানটি মহাপ্রভু চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবীর সংসর্গে পবিত্র। এই সমস্ত মহৎ আত্মাদের প্রতি শ্রদ্ধা জানাতে আশ্রম কর্তৃপক্ষ মাহেশ মৌজায় এই আশ্রম অবস্থিত বলে মাহেশ নামটি আশ্রমের সঙ্গে সন্নিবেশিত করেছেন। আজ আমি আপনাদের এই পবিত্র স্থান আমার ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। দেখবেন মন তৃপ্তিতে ভরে যাবে। সুপ্রভাত। আজকে শনিবার, জুলাই মাসের 13 তারিখ 2024, সময় 8:45। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি এখন বাস থেকে নেমে হাওড়া স্টেশনের ভেতর যাচ্ছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে রিষড়া। আমি হাওড়া থেকে রিষড়ায় যাব। রিষড়ায় গিয়ে আমি আপনাদের আজকে দর্শন করাবো একটি সুন্দর আশ্রম, 74 বছরের প্রাচীন আশ্রম, যার নাম হচ্ছে মহেশ রামকৃষ্ণ আশ্রম। এই রিষড়া যেতে গেলে হাওড়া থেকে আপনার দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার, আর সময় নেবে 25 মিনিট, আর মাঝখানে 6খানা স্টেশনে গাড়ি থামবে। আমি যে কোনো বর্ধমান, শেওড়াপুলি, ব্যান্ডেল যে কোনো একটা লোকালে ধরে প্রথমে রিষড়ায় নামবো, তারপর রিষড়া থেকে অটো বা রিক্সা করে আমি এই আশ্রমে যাব। চলুন তাহলে আবার আপনাদের সঙ্গে কথা হবে আমার ট্রেনে উঠে। হাওড়া ব্যান্ডেল লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। দেখা যাক ধরতে পারি কিনা। অলরেডি সময় হয়ে গেছে, এখন তো 9:10। ভেন্ডারে উঠে গেলাম, ফাঁকা আছে আজকে ভেন্ডার। রিষড়া থামবে তো গাড়ি? আজকে দেখি ভেন্ডার খুব খালি আছে। ঠিক 9:05 মিনিট বাকি, আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল লোকাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার রিষড়া স্টেশনে। আটটা 55 আমাদের হাওড়া স্টেশন থেকে গাড়ি ছেড়েছিল, আর আমি পৌঁছলাম 9:16। হাওড়া থেকে রিষড়া মোটামুটি আমার সময় নিল 22 মিনিট। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে একদম শেষে 1 নম্বরের পরে যে প্ল্যাটফর্মটা বাইরে যাওয়ার, সেই প্ল্যাটফর্মে যেতে হবে। আমি স্টেশন থেকে টোটোতে উঠে গেলাম, 10 টাকা নেবে রামকৃষ্ণ আশ্রম। যেখান থেকে আমি ফুটব্রিজ দিয়ে নামলাম সেই জায়গায় কিন্তু টোটো পেলাম না, আরেকটু এগিয়ে যেতে হলো। যেদিকে ব্যান্ডেল যাচ্ছে ট্রেন, সেই দিকের একদম এক্সট্রিম এন্ডে, প্ল্যাটফর্মের এন্ডে এসে তারপর লাইনটা ক্রস করে যেদিক দিয়ে বেরোচ্ছে রাস্তা, সেই দিকেই টোটোগুলো দাঁড়িয়ে থাকে। তো আমি যেহেতু লাইন ক্রস করবো না, তাই জন্য ফুটওভার ব্রিজ দিয়ে নেবে আমি একটু এগিয়ে গেলাম, ব্যান্ডেলের থেকে এগিয়ে গেলাম। তারপর আমি টোটো পেয়ে গেলাম, 10 টাকা নেবে, আর 5 মিনিট লাগবে এই আশ্রমে যেতে। আমি মহেশ রামকৃষ্ণ আশ্রমের একদম প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এবার আমি এই রামকৃষ্ণ আশ্রমে প্রবেশ করব। প্রবেশ করে আমি আপনাদের বিস্তারিতভাবে এই আশ্রম দেখাবো এবং এর যদি কোনো ইতিহাস আমার জানা থাকে সেই ইতিহাসটাও আমি আপনাদের বলবো। চলুন তাহলে আশ্রমের ভেতর প্রবেশ করা যাক।
আশ্রমের প্রবেশের মুখেই একটি সুন্দর তোরণ, যার নামকরণ দেয়া হয়েছে বিবেক তোরণ বলে। প্রবেশ করেই সামনে বিশাল আশ্রমের প্রাঙ্গণ, যা এক ঝলকে সবার মনে এক আধ্যাত্মিক চেতনাবোধ এনে দেবে। প্রবেশ করেই বাম দিকে বেলুর মঠের আদলে নির্মিত মূল মন্দির, যা এক কথায় অপূর্ব। প্রথমে মন্দির দর্শন করে নিই। মন্দির দর্শন করে চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে প্রধান যে মন্দির, ঠাকুরকে আগে দর্শন করে নিই, মা শারদা মাকে দর্শন করে নিই, তারপর আমি আপনাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো। 15 বিঘা জমির ওপর এই অপূর্ব আশ্রমটি গড়ে উঠেছে। আমরা এখন আশ্রমের মূল মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে চলে এসেছি। অসাধারণ নৈপুণ্য শিল্পকলার কারুকার্য, সাথে গেরুয়া রঙের প্রলেপ দেখতে পাবেন মন্দিরের বাইরের দেওয়ালে, যা আপনাকে মুগ্ধ করে দেবে। মন্দিরের বাইরের প্রবেশদ্বারে টেরাকোটার শিল্পের মাধ্যমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া থেকে তার ভৌতদেহ ত্যাগ করা অবধি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে প্রবেশ করে বিশাল উপাসনা কক্ষ, যেখানে পা পড়লেই আপনাকে এক অন্য পৃথিবীতে নিয়ে চলে যাবে, যেখানে না থাকবে মানুষের মধ্যে ধর্মবিদ্বেষ, স্বার্থপরতা, লালসা, শুধু থাকবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। মূল গর্ভগৃহে শ্বেতপাথরের বেদিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি অধিষ্ঠিত। পুরের ডান পাশে কারুকার্য খচিত কাঠের সিংহাসনে স্বামী বিবেকানন্দের ছবি প্রতিষ্ঠিত। ঠাকুরের বাম পাশে কারুকার্য খচিত কাঠের সিংহাসনে শ্রী শারদা মায়ের ছবি প্রতিষ্ঠিত। এই উপাসনা কক্ষে বসতে এত ভাল লাগে যে কল্পনার বাইরে, তাই জন্য আমি এই উপাসনা কক্ষে একটু বসে গেলাম। বসে একটু ঠাকুরের চিন্তা করে তারপর আমি আপনাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। মন্দির প্রদক্ষিণটা করে নিই। মন্দিরের বাইরের কারুকার্য অসাধারণ। মন্দিরের পেছনের দেওয়ালে ভক্ত হনুমানের মূর্তি খোদাই করা আছে। মন্দিরের দুই পাশের দেওয়ালে ভগবান গরুড়ের মূর্তি খোদাই করা আছে। মন্দির প্রদক্ষিণ হয়ে গেল, মন তৃপ্তিতে ভরে গেল। সত্যি মন্দির প্রদক্ষিণ না করলে কিন্তু আমার মনটা ঠিক তৃপ্তি পায় না। এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে, তো আমি এখন মহারাজের অফিসে যাচ্ছি।
মহারাজের অফিসে গিয়ে ওখানে একটা কুপন সিস্টেম আছে, আমি জানি না কত করে কুপন, সেই কুপনটা কিনে আমি আপনাদের জানাবো। আমি এই আশ্রমের অফিসে গিয়েছিলাম, অফিসে গিয়ে এখানে যে প্রসাদের ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা, সেই প্রসাদের আমি কুপন একটা নিয়ে নিলাম। এই দেখুন কুপন, এই কুপনের মূল্য হচ্ছে 50 টাকা। তো 50 টাকা দিয়ে আপনি এখানে এসে সকালে 10টার ভেতরে কুপন নিয়ে নিতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু আগে এনাদের মেল করে জানাতে হবে। এই 50 টাকার কুপনের বিনিময়ে দুপুরে প্রসাদ পাওয়া যাবে। দুপুরের প্রসাদ 11:30 নাগাদ শুরু হবে। আমরা এবার এই আশ্রমের ভোজন কক্ষ বা প্রসাদ কক্ষটা একবার দেখে আসি। স্বামী সোমানন্দ স্মৃতি ভবনের তলায় এই আশ্রমের রন্ধনশালা ও ভোজন কক্ষ বা প্রসাদ কক্ষ। এখন সময় 10:30। ছাত্রাবাসের ছাত্ররা স্কুলে যাওয়ার আগে আহার করে নিচ্ছে। আশ্রমের সেবায়েতরা যত্ন সহকারে সব ছাত্রদের খাবার পরিবেশন করছেন, দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। বিদ্যালয়ের পাশেই সারদা মণ্ডপ অডিটোরিয়াম, যেখানে ছাত্ররা বিদ্যালয়ে পড়া শুরুর আগে প্রার্থনা করে তারপর বিদ্যালয়ের ক্লাসরুমে যায়। এই মণ্ডপে অনুষ্ঠানের সময় হাজার হাজার দর্শনার্থী ও ছাত্ররা প্রসাদ গ্রহণ করেন। সারদা মণ্ডপ থেকে ছাত্ররা প্রার্থনা করে যে যার ক্লাস কক্ষে চলে যাচ্ছে। সারদা মণ্ডপের ঠিক উল্টো দিকে এই আশ্রমের সুন্দর পুষ্করণী। আমরা এবার মূল মন্দির দর্শন করার পর চলুন আপনাদের এই যে আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রেমাঘানন্দ মহারাজের স্মৃতিভবন, সেই স্মৃতিভবনটা আপনাদের একবার দর্শন করিয়ে দিই। স্বামী প্রেমাঘানন্দ মহারাজ বেলুর মঠের দ্বিতীয় সভাপতি স্বামী শিবানন্দ মহারাজের কাছে সন্ন্যাস ও দীক্ষা গ্রহণ করেন। পরবর্তীকালে স্বামীজি বেলুর মঠ থেকে বেরিয়ে 1950 সালে মাহেশে এই রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত করেছিলেন। মাহেশ আশ্রমের উন্নতি ও আর্থিক শক্তির জন্য পরিশ্রমের কারণে স্বামী প্রেমানন্দের স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। এই আশ্রমের মঠে স্বামীজি দেহত্যাগ করেন। ওনার স্মৃতিতে এই ভবন নির্মাণ করা হয়। স্মৃতিভবনের গর্ভগৃহে মাঝে স্বামী প্রেমানন্দের ছবি ও তার দুই পাশে তার ছায়াসঙ্গী স্বামী সোমানন্দ মহারাজ ও স্বামী শিবরামানন্দ মহারাজের ছবি। স্বামী প্রেমানন্দ মহারাজের স্মৃতিভবনের পাশেই এই আশ্রমের নবনির্মিত কার্যালয়। মূল মন্দিরের ডান পাশে ও আশ্রমের প্রবেশের বাম পাশে মা কালীর মন্দির। এখানে মা মহামায়া রূপে পূজিত হন। মহামায়া হল দেবী পার্বতী, দুর্গা, কালী, কামাখ্যা আদি দেবীর অন্য রূপ। মন্দিরের দেওয়ালে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ষোড়শ সাক্ষাৎ শিষ্যের ছবি টাঙানো আছে। সাথে স্বামীজির, ঠাকুর ও মায়ের ছবি। আমি এখানকার মহারাজ স্বামী শিবেশানন্দ মহারাজকে রিকোয়েস্ট করলাম যে উনি যেন এই আশ্রমের ব্যাপারে আমার চ্যানেলের দর্শকদের কিছু জানান, তো উনি রাজি হয়েছেন। তো চলুন ওনার মুখ থেকে দুটো কথা আমরা এই আশ্রমের ব্যাপারে শুনি। নমস্কার। এই আশ্রম শ্রীরামকৃষ্ণ আশ্রম, এটা প্রতিষ্ঠা করেছেন আমাদের স্বামী প্রেমানন্দজি মহারাজ। উনি আগে মঠে ছিলেন, লাস্ট উদ্বোধনের পত্রিকা যে বেরোবে মঠ থেকে, মহারাজ
মঠে একটা রেজিগনেশন দিয়ে উনি পত্রিকাটির জন্য, অনুসরণ সমিতির জন্য বা যুবক কিশোরদের উদ্বুদ্ধ করার জন্যে, বাংলা জাতিকে তোলার জন্যে উনি মঠ ছেড়ে দিয়ে উনি স্বামীজির বাড়ির পাশেই সিমলা স্ট্রিটে একটা বাড়ি ভাড়া করে ওই পত্রিকাটা বার। এখান থেকে মায়ের থেকে ভক্তরা মহারাজকে বলেন যে মহারাজ আপনি যখন সিম্পল একটা দেখুন আমাদের ওখানে একটা আশ্রম পাওয়া যায়। সেইভাবে এই মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা হয় প্রায় ওই 48-40 পরে 48। উনি এলেন, দেখলেন 2 কাঠা জমি ওনাকে দান দেওয়া। তবে বিদ্যাপীঠ যেটা আছে আমাদের হিন্দি, ওখানে এসেছিলেন। তারপর ওনার সাথে একটু ওরা একটু ব্যবসায়ী মানসিকতার জন্য ওটাকে ওখান থেকে সরে উনি এই মানে যা বাঙালি যারা আছেন আমাদের খটির বাজার মায়েসে, তারা বললেন এইখানে থাকুন, ওইখানে আমাদের সেটা বলে এই 2 কাঠা জমির উপর এই কালী মন্দিরের পাশে থাকতে শুরু করলেন ছিটে বেড়া ঘরে। তারপরে এই কালী মন্দিরের উনি নিজেই ঘরামি টাইপের ছিলেন, কিছুদিন কাজ ফাজ সব জানতেন, শিল্পী ছিলেন, মূর্তি বানাতেন। মূর্তি পর্যন্ত কালী মন্দিরের মূর্তিটাও উনি কালী মা কালীর প্রতিমাটা করেছিলেন। পুজো করতে শুরু করলেন ওইভাবেই। পুজো করতে করতে জমি আস্তে আস্তে বাড়লো। তো ওনার 2জন মানে সহকর্মী হিসেবে যে ওনার শিষ্য আর কি, যেটা আমরা পাই বেনু আর মনু বলে যাই। তো বেনু হচ্ছেন আমাদের স্বামী সোমানন্দজি মহারাজ, যিনি এই আশ্রমের উপকার, আর মনু হচ্ছে স্বামী শিবরামানন্দ মহারাজ, যিনি ওনারই পাশে থাকতেন। এই ইন্টারনাল ব্যাপারটা উনি মেনলি দেখতেন। এই 2জন মহারাজকে কেন্দ্র করে প্রতিষ্ঠান। এদিকে মহারাজের শরীর খারাপ, যেহেতু অনাহারে নিদ্রায় পরিস্থিতির মধ্যে ওনাকে জীবন কাটাতে হয়েছে বেলুড় মঠ ছেড়ে দেওয়ার পরে। তারপরে উনি কি কষ্টে শিখছে কোনো রকমে এখানে যখন প্রথম এলেন, চরম দারিদ্র, খেতে পান না, এরকম পরিস্থিতি, নতুন জায়গা। তা সেখানে উনি 54 বছর বয়সে 1956 সালে ওরা শরীর চলে যায়। তারপর মহারাজকে উনি একটা মন্ত্র বলেছিলেন যে এগিয়ে যাও, বাড়িয়ে যাও যতটা পারো। আস্তে আস্তে পাঠশালা স্কুল শুরু হলো 1952 পাঠশালা শুরু হওয়ার পরে 60 সালে প্রথম মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়। এইভাবেই এই আশ্রম, এই স্কুল এর গোড়াপদ শুরু হয়। তারপর আস্তে আস্তে বাড়তে থাকে স্কুল, তার জমি জমা আস্তে আস্তে 14-15 বিঘের মতো হয়ে যায়। এবং আরও 2টো স্কুল হলো 65 সালে, যেটা হচ্ছে সিনিয়র বেসিক, জুনিয়র বেসিক। এটা বলা হয় বুনিয়াদি এবং বিবেকানন্দ বিদ্যালয় বর্তমানে, যেটা মাধ্যমিক হয়ে গেল। তো এরপরে আস্তে আস্তে স্কুলের সুনাম হয়, ছাত্রীদের রেজাল্ট ভালো হয়। প্রথম 2003-এ আমাদের পশ্চিমবাংলায় 2জন 3rd এবং 4th মানে পর্ষদে শীর্ষস্থানে হিসেবে আমাদের 1 থেকে 10-এর মধ্যে 4th 3rd হয়। তারপর স্কুলের সুনাম বাড়তে থাকে। তখন উচ্চ মাধ্যমিক প্রতি বছরই প্রায় আমাদের 1 থেকে 10-এর মধ্যে 2-3 জন থাকে। এটা এখনো পর্যন্ত হয়ে আছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এই আশ্রম পরিবেশের থেকে, আশ্রমের মধ্যে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় দেশ বিদেশে, বিভিন্ন আমেরিকাতে, ইউরোপে, রাশিয়ায়, কানাডায়, সব জায়গায়, জাপানে, অস্ট্রেলিয়াতে পর্যন্ত ছেলেরা সুপ্রতিষ্ঠিত হয়ে আছে। তারা বেশ স্বনামধন্য সুনাগরিক বা ভারতবর্ষের এই আশ্রমের প্রতিনিধি হিসেবে যেন তারা সারা বিশ্বে বিরাজ। এবং এখানে আমাদের 2000-এর উপর ছাত্র পড়ে, প্রায় 2500 মতো। তো এই নার্সারি থেকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছেলে আছে। লাইব্রেরি আছে আমাদের একটা পাবলিক লাইব্রেরি। এছাড়া হোস্টেলে প্রায় 120 জন থাকে। এবং সেখানে বাংলার বিভিন্ন জায়গা, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, মেদিনীপুর, বিভিন্ন জায়গার ছেলেরা হোস্টেলে সুযোগ পায় পড়াশোনা। তো কিছু ছেলে 11-12 আছে। এবং আমাদের হোস্টেলে টোটাল ছিল প্রায় 120 জন। এইভাবে আশ্রম সাধুরা আছেন। ঠাকুরের মন্দির হয়েছে বড় রামকৃষ্ণদেবের, সেই মন্দির বেলুড় মঠের অনুকরণে করা হয়েছে। 2003-এ উদ্বোধন হয়েছে। দন্ডির স্বামী দামোদর আশ্রম মহারাজ এই উদ্বোধন করে। তারপরে আস্তে আস্তে 3 থেকে 4 বার থেকে সারদা মণ্ডপ হয়েছে, অডিটোরিয়াম, যেটা আমাদের উচ্চ মাধ্যমিক সেপারেট বিল্ডিং হয়েছে। এবং ধীরে ধীরে এই আশ্রম আপনারা দেখছেন যে গড়ে উঠেছে ঠাকুরের। আমাদের যদি 9টা-10টার মধ্যে বা আগের দিনে ফোনে জানিয়ে দেওয়া হয় নাম্বারে, তো অনলাইনে নাম্বার পাওয়া যাচ্ছে যে মহারাজ আমরা 4-5 জন প্রসাদ পাবো,
কোনো অসুবিধা নেই, প্রসাদের ব্যবস্থা আছে। এবং আমাদের এখানে ছেলেরাও, হোস্টেলের ছেলেরাও 4 বেলা খাওয়া দাওয়া করে, সাধুরা আছে, কর্মীরা আছে, মশাই কেউ। তা প্রসাদের ব্যাপারটা খুব একটা সমস্যা নেই। আর উৎসব হলে তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ, ওই আমাদের একটু 50 টাকা কুপন, 50 টাকা কুপন দিলে যদি সে ধরুন কেউ খুবই হয়, সাধারণ ভক্ত হয়, কোনো সমস্যা নেই, প্রসাদ খাওয়ার কোনো মানদণ্ড নেই। হ্যাঁ হ্যাঁ, আসুক, আমাদের তো ভালো, ঠাকুরের ইচ্ছা ভক্তরা আসুক, ঠাকুরের সেবায় তারা নিয়োজিত হোক এবং তারা সুনাগরিক হয়ে আমাদের দেশের কাজে লাগুক। যদি ঠাকুরের ভাব বেশি প্রচার হয়, তত বেশি প্রচার হবে, ততই ভালো, লাভ। ঠিক সময় 11:45 আমরা ভোজন কক্ষে চলে এলাম। ভোজন কক্ষে মাটিতে বসে আহারের ব্যবস্থা, তবে আপনি যদি বয়স্ক হন তাহলে টেবিল বেঞ্চের ব্যবস্থা আছে। আমি টেবিল বেঞ্চে বসে আজ প্রসাদ গ্রহণ করব। খুব তৃপ্তি সহকারে আমি দুপুরের আহার গ্রহণ করলাম। তো এবার আমি বাড়ির অভিমুখে রওনা হব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা অতি অবশ্যই এই আশ্রমে একবার এসে দর্শন করে যাবেন ঠাকুরকে। খুব সুন্দর পরিবেশ এই আশ্রমের। দুপুরের প্রসাদ গ্রহণ করবেন এখানে, দেখবেন আপনাদের একটা দিন খুব ভালোভাবে কাটবে। তাহলে আপনাদের আমি একটা ভালো আশ্রম কিন্তু আজকে দর্শন করালাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন, তত বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপে দেবেন, আর তার সঙ্গে একটা অল অপশান আসবে, সেটাও প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।